দিকে যেমন সীমান্তবর্তী এলাকাতে পাকিস্তানের তরফে বিনা প্ররোচনাতে গুলি চালানো হচ্ছে, তার প্রত্যাঘাত অবশ্যই ভারতবর্ষ দিচ্ছে। তার পাশাপাশি যদি আমরা একটু পিছিয়ে যাই এই পেহেলগাম ঘটনার আগে, তাহলে আমরা দেখেছি যে রক্তাক্ত এর আগেও ভারতবর্ষ হয়েছে। ঠিক যে জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে ন্যাশনাল হাইওয়ের লাগোয়া একটি গ্রামের লাথিপুরা গ্রাম। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। 2019 সালের 14ই ফেব্রুয়ারি ঠিক এই ন্যাশনাল হাইওয়ে থেকে একেবারে যখন শ্রীনগরের দিকে একটি সিআরপিএফ এর কনভয় যাচ্ছিল, তখন সেই সময় বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সেই কনভয়ের মধ্যে ঢুকে যায়, সরাসরি সেই বাসে তা একেবারে আক্রমণ করে এবং তার জেরে 40 জন সিআরপিএফ জওয়ান ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবং সেই বিস্ফোরণের এফেক্ট বা তার প্রতিক্রিয়াতে এই যে পাশের যে গোটা গ্রাম রয়েছে, গোটা গ্রাম কার্যত ছিন্ন ভিন্ন হয়ে যায় বা ধ্বংসস্তূপে পরিণত হয়। তারপরে কেটে গিয়েছে প্রায় 6 বছর, 2019 সাল, তারপরে হচ্ছে এই 2025 সাল, ফের রক্তাক্ত কাশ্মীর। এবারে কিন্তু সেটা হচ্ছে পুলওয়ামা থেকে আরো বেশ কিছুটা কিলোমিটার দূরে পেহেলগাম। এডি রোজারিও যে ছবি দেখাচ্ছে আমার ঠিক ডান দিকের অংশে যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ, 3তলা বাড়ি, ঘটনার সময় বা যখন এই হামলা হয়েছিল তখনও কিন্তু এটি দোতলা বাড়ি ছিল। পুরো সেই বাড়ি ধ্বংস হয়ে যায়, এখনো কিন্তু সেই বাড়িতে কেউ থাকেন না, এই বাড়ি তৈরি হচ্ছে। অর্থাৎ সেই যে হিংসার যে ঘটনা, সেই যে রক্তাক্ত হয়ে যাওয়ার ঘটনা, তার এফেক্ট কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা এখনো পর্যন্ত চুকিয়ে যাচ্ছেন। গোটা যে গ্রাম আগে যে পরিস্থিতিতে ছিল, সেই গোটা গ্রাম কার্যত ভেঙে যায়। পরবর্তীকালে জম্মু কাশ্মীর প্রশাসনের তরফে আর্থিক সহায়তায় সেই গ্রাম কিন্তু নতুন করে তৈরি হচ্ছে, বাড়িগুলো কিন্তু নতুন করে তৈরি হচ্ছে। ফলত এই পুলওয়ামা, সেই পুলওয়ামাতে যেখানে 40 জন সিআরপিএফ এর মৃত্যু হয়েছিল, তখনও কিন্তু রক্তাক্ত হয়েছিল। 40 জনের মৃত্যুতে সেই সময় দায়ভার স্বীকার করেছিল জৈশ-ই মোহাম্মদ। আবারও একবার এই জৈশ-ই মোহাম্মদের নাম কিন্তু আমরা দেখতে পেলাম পেহেলগাম কাণ্ডে গতকালের পর থেকে উঠে এলো। কিভাবে? গতকালকে ডিজি এনআইএ তিনি ঘটনাস্থল পরিদর্শন করলেন, পরবর্তীকালে সিআরপিএফ এর সাথে মিটিং করলেন। এনআইএর একটি প্রাথমিক রিপোর্ট সামনে আসলো, তাতে দেখা গেল যে পেহেলগাম কাণ্ডে 14 জন স্থানীয় বাসিন্দাদের ভূমিকা সামনে রয়েছে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে পাকিস্তানের 3টি জঙ্গি সংগঠন। তার মধ্যে একটি হচ্ছে এলইটি অর্থাৎ লস্কর ই তৈবা, যার সংগঠন হচ্ছে টিআরএফ, যারা হামলা চালিয়েছিল পেহেলগামে। এছাড়া জৈশ-ই মোহাম্মদের নাম কিন্তু উঠে এসেছিল এবং সেই জৈশ-ই মোহাম্মদই কিন্তু 2019 সালে এই পুলওয়ামাতে সিআরপিএফ এর কনভয়ের উপর আক্রমণ করে, যার জন্য 40 জনের মৃত্যু হয়েছিল। ফলত বারবারই জঙ্গি সংগঠনের এই আক্রমণ, তাতে কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে কাশ্মীর উপত্যকা, যার এফেক্ট পড়েছে এখানকার রোজগারে, এখানকার আমদানিতে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যেমন দেশের ভারতবর্ষের তরফে কূটনৈতিক চাপ পাকিস্তানের উপরে দেওয়া হচ্ছে, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে উপত্যকা যে অঞ্চল রয়েছে পেহেলগামের, বৈসারানের প্রত্যেকটি জায়গাতে আজকেও এনআইএর তরফে অভিযান চালানো হচ্ছে। শুধুমাত্র তাই নয়, 1 সপ্তাহ আগে এই জঙ্গিরা এই উপত্যকাতে এসে উপস্থিত হয়েছিল, বেতাব ভ্যালিতে তারা অস্ত্র লুকিয়ে রেখেছিল এবং এই পুরোটা কিন্তু একার পক্ষে হাসিব মুসা বা আসিফ ফৌজির পক্ষে করা সম্ভব ছিল না, তার কারণ তিনি তো পাকিস্তানের সেনা ছিলেন প্রাক্তন। ফলত গ্রাউন্ড লেভেলের কোন রকম সাপোর্ট ছাড়া বা সমর্থন ছাড়া এটা করা সম্ভব ছিল না। ঠিক সেখান থেকে একেবারে পরিষ্কার দিনের আলোর মতন যে 14 জন যে স্থানীয় বাসিন্দা পেহেলগামের, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল, ওভারগ্রাউন্ড ওয়ার্কার বলা হচ্ছে তাদেরকে, তারাই কিন্তু এই উপত্যকাতে লুকিয়ে রাখা, উপত্যকাতে বন্দুক লুকিয়ে রাখা, একেবারে সমস্ত ঘটনার দিনের পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন পাস আউট করা জঙ্গিদেরকে, সেনা আসছে কি আসছে না সেই যাবতীয় ইনফরমেশন তাদেরকে পাস আউট করা, পুরোটাই কিন্তু এই 14 জন ভূমিকা একেবারে সামনে এসেছে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে 11 দিনে পড়লো, প্রশ্ন একটাই উঠছে যে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা গেল না এই বৈসারান উপত্যকার সেই হাসিব মুসা ওরফে আসিফ ফৌজি এবং বাকিদের। ফলত বিভিন্ন বর্ডার এরিয়াতে আমরা যেমন দেখছি যে সেখানে সীমান্তবর্তী জায়গাতে সেনাবাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে, অন্য আরেকদিকে কিন্তু এনআইএর তরফে থরলি তারা ইনভেস্টিগেশন চালাচ্ছে। কিন্তু প্রশ্ন অধরা যে কবে এই হাসিব মুসা এবং তার সঙ্গীরা ধরা পড়বে।